কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। তো আজকে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস উপলক্ষে দারুল আলকাম মডেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভায় উপস্থিত সকলকে জানাই আমার আন্তরিক সালাম এবং অভিনন্দন। সাথে সাথে স্মরণ করছি 24-এর মহান গণজাগরণের সকল শহীদ এবং আহত জুলাই যোদ্ধাদের। মাগফিরাত কামনা করছি সকল শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। তো এখানে যারা আমরা উপস্থিত আছেন সবাই মূলত জুলাই আন্দোলন বা কোটা সংস্কার আন্দোলন এই শব্দটা শুনছে কিনা, পরিচিত কিনা এই শব্দটার সাথে? তো তারপর আজকে আমরা একটু বিশেষভাবে এই বিষয়ে কিছু কথা শেয়ার করব। প্রথমত কথা হচ্ছে, আমি এত বড় পাবলিক গ্যাদারিং এ কখনোই কথা বলিনি। 2 নম্বর কথা হচ্ছে, আমার মুখে একটু আড়ষ্টতা আছে। সব মিলায়ে ভুল ত্রুটি হলে সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসলে। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কোটা সংস্কার আন্দোলন বা জুলাই আন্দোলন। শুরুতে যেটা কোটা সংস্কার আন্দোলন ছিল, কিন্তু পরবর্তীতে যেটা বৃহত্তর আকারে জুলাই আন্দোলনের রূপ নেয়। তো এখানে প্রথম আমাদের বুঝতে হবে কোটা জিনিসটা কি। আমরা কি বুঝি কোটা জিনিসটা কি? সহজভাবে বললে কোটার তো আসলে শাব্দিক ব্যাখ্যা আছে, কিন্তু সহজভাবে বললে কোটা হচ্ছে একটা এক্সট্রা সুবিধা বা এক্সট্রা একটা সুবিধা। কিন্তু সেটা কারা পাবে? সেটা পাবে হচ্ছে মুক্তিযোদ্ধার সনদধারী পরিবার। আমি কিন্তু মুক্তিযোদ্ধার পরিবার বলি, আমি বলছি মুক্তিযোদ্ধা সনদধারী পরিবার। অর্থাৎ সেটা জাল হোক ভুয়া হোক, যার কাছে না কেন কোটার এই সুবিধাটা সবাই পাবে। এটাই ছিল নিয়ম। এটা শুরু হয় কবে থেকে? এটা শুরু হয় 1972 সাল থেকে। 1972 সাল থেকে 2018 সাল পর্যন্ত বাংলাদেশের সকল সরকারি চাকরিতে এই কোটাটা বহাল ছিল। কোটা জিনিসটা কি এটাকে বোঝার জন্য আমরা এভাবে বুঝতে পারি, মনে করেন আমাদের এই প্রতিষ্ঠানে একটা টিচার নিয়োগ হবে। তো 5 জন আবেদন করছে, 5 জনের ভর্তি পরীক্ষাও হইল। তো তার ভিতরে 4 জন খুব ভালো ফলাফল করলো, একজন একটু মার্কসের দিক থেকে একটু পিছাই ছিল, কিন্তু সে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। কোটা সিস্টেম এমন একটা অবৈধ খারাপ সিস্টেম যে ওই লোক 55 নম্বর ব্যক্তির নাম্বার কম পাওয়া সত্ত্বেও চাকরিটা সেই পাবে। এটা কি কোনো ইনসাফ ভিত্তিক বন্টন হইতে পারে? এইটা 2018 সাল পর্যন্ত আমাদের সংবিধানে পর্যন্ত বলবৎ ছিল। তো এই কোটা সংস্কার নিয়ে প্রথম আন্দোলন শুরু হয়েছে 2018 সালে। 2018 সালে তৎকালীন যারা সরকারি চাকরি প্রত্যাশী ছিল এবং সাধারণ স্টুডেন্ট ছিল, তারা বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদের ব্যানারে একটা আন্দোলন শুরু করে। এটা ছিল 2018 সালের জানুয়ারির শুরুর দিকে। তো আন্দোলনটা প্রথমে সভা সমাবেশ মিছিল মিটিং এভাবে ছিল। এই আন্দোলনটা একটানা প্রায় 6 থেকে 7 মাসের অধিক সময় ধরে চলে, যেটা জানুয়ারি থেকে শুরু হয় এমনকি তৎকালীন অক্টোবর পর্যন্ত চলে। তো যেহেতু এটা অনেক বড় একটা আন্দোলন ছিল, কিন্তু তৎকালীন যারা আন্দোলনের নেতৃত্ব দিছিল আন্দোলনটাকে এইভাবে বৃহত্তরের জনসংযোগ ঘটাইতে পারেনি, যার কারণে এটা খুব দেশব্যাপী বৃহত্তর কোনো আন্দোলন ছিল না, কিন্তু সরকারের টনক হতে বাধ্য হয়েছিল। তৎকালীন যে ফ্যাসিস্ট সরকার ছিল তারা 2018 সালের 7ই অক্টোবর সম্ভবত এই কোটা সিস্টেমটা টোটালটাই বাদ দিয়ে দেয়। তখন কত পার্সেন্ট ছিল কোটা? তখন ছিল সরকারি চাকরিতে 56% কোটা ছিল। কিন্তু তখন যারা আন্দোলন করতেছিল তাদের দাবিটা ছিল কোটা সংস্কার, কোটা বাতিল না। কোটা সংস্কার মানে কি, যে 56% ছিল এটা একটা অযৌক্তিক, মানে 100 জনের মধ্যে 56 জনই আসবে হচ্ছে কোটার থেকে, বাকি যে পার্সেন্টটা এই ন্যূনতম এই পার্সেন্টেজটা আসবে হচ্ছে মেধা থেকে। অর্থাৎ মেধা থেকে কোটার প্রায়োরিটিটা বেশি ছিল। তারপর ছাত্ররা যখন এই সংস্কারের আন্দোলনটা করলো যে 56% না, এটাকে কমায় 30%-এর ভেতর বা 20%-এর ভেতরে আনা যায় কিনা, এইটা ছিল ছাত্রদের দাবি। কিন্তু তৎকালীন সরকার যারা ছিল তারা বুঝে হোক না বুঝে হোক টোটাল কোটাটাকে বাতিল করে দেয়। এভাবে 2-2.5 বছর চললো। তারপর হচ্ছে 2021 সালে 7 জন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান আমাদের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আপিল করে যে হচ্ছে যারা হচ্ছে দেশের জন্য এত বড় একটা অবদান রাখছে তাদের অবদানকে আমরা কি করে অস্বীকার করতেছি। তখন হাইকোর্টের আপিল বিভাগ এটাকে হচ্ছে মানে শুনানির পর শুনানি চলতে থাকে। অবশেষে 2024 সালের 5ই জুন, কয়েকটা কবে বললাম, মানে জুলাইয়ের ঠিক 1 মাস আগে
2024 সালের 5ই জুন এই যে 18 সালে যে প্রজ্ঞাপনের আলোকে কোটা সিস্টেম বাতিল করা হয়েছিল, ওই 18 সালের ওই আইনটাকে বাতিল করে দেয়। অর্থাৎ 2024 সালের 5ই জুন এই আইনটা করে যে আবার সরকারি চাকরিতে ওই 56% কোটা বহাল থাকবে। অর্থাৎ 100% এর ভেতরে 56%ই আসবে কোটা থেকে, বাকি 44% আসবে মেধা থেকে। তাহলে কি মেধার বেশি হইলো নাকি কোটার বেশি হইলো? তো তখন 2024 সালের জুনে 5ই জুন এইটা হয়, তখন সবাই যার যার ব্যক্তিগত অবস্থান থেকে এটার প্রতিবাদ করতে থাকে যে না, 18 সালে যে আইনটা বাতিল হয়ে গেছে 2024 সালে এসে অযৌক্তিকভাবে ওইটা আবার বহাল করার কোনো প্রশ্নই আসে না। তখন সবাই যার যার ব্যক্তিগত অবস্থান থেকে এই কোটা সিস্টেম পুনর্বহালের যে নতুন আইন এটা বিরোধিতা করতে থাকে। অবশেষে আসে হচ্ছে 2024 সালের 1 জুলাই, যেখানে স্টুডেন্টদের একেবারে শান্তিপূর্ণ প্রোগ্রাম ছিল যে আমরা রাষ্ট্রপতি বরাবর একটা স্মারকলিপি দিব, অর্থাৎ একটা অ্যাপ্লিকেশন করব যাতে এই যেটা 2018 সালে নিষ্পত্তি হয়েই গেছে ওইটাই যেন বহাল থাকে, এটা তো চেঞ্জ না করা হয়। তারপরে তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা ছিল তারা কিছু স্টুডেন্ট মিলে একটা ব্যানার তৈরি করে, যেটাকে আমরা জানি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে যে ব্যানার। এই ব্যানারের আলোকে সবাই মোটামুটি কোটি কয়েক ছাত্র, হয়তো শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃস্থানীয় কিছু ছাত্র বা শিক্ষার্থী যারা ছিল এই কাজটা করে। কিন্তু দেখা যাচ্ছে রাষ্ট্রপতি এতে কোনো ভ্রুক্ষেপই করে না। এটা হইতে 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 প্রথমে শান্তিপূর্ণ সভা, মিছিল, মিটিং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যেই সাধারণত সীমাবদ্ধ ছিল। এর পরবর্তীতে সেটা রাজু ভাস্কর্য এর বাইরে কোথাও যায়নি। পরবর্তীতে এটা যখন প্রধানমন্ত্রী বরাবর গেল এবং ব্যাপকভাবে ফেসবুকে ইউটিউবে আলোচনা আসলো, তখন যেটা হলো 14 জুলাই রাত্রে দুইজন সাংবাদিক আমরা দেখছি তৎকালীন যে প্যাসেজ ছিল তাকে একটা প্রশ্ন করে যে এই কোটা পুনর্বহালের ব্যাপারে আপনাদের অবস্থানটা কি। তো সে সরাসরি উত্তর না দিয়ে একটা পর্যায়ে এই প্রশ্নটাই বলে যে এই যে কোটা, এই অধিকারটা কি মুক্তিযোদ্ধা নাতিপুতিরা পাবে না তো কি পাবে রাজাকারের বংশধরেরা? অর্থাৎ যারা কোটা সিস্টেমের বিরোধিতা করে সবাইকে গণহারে রাজাকার বলে সম্বোধন করে, যেটা সারা বাংলাদেশে একটা ব্যাপক আলোড়ন তৈরি করে। অর্থাৎ যারা মুক্তিযোদ্ধাকে লালন করে তাদেরকে রাজাকার বলে। অনেক মুক্তিযোদ্ধা মানে সন্তান এই অযৌক্তিক দাবির বিপক্ষে ছিল। যখন এটা সারা দেশে ব্যাপকভাবে ছড়ায় পড়ে, এই আন্দোলনকে দমন করার জন্য তৎকালীন ফ্যাসিস্টের মানে কোষাগুপ্তা যারা ছিল, যাদেরকে আমরা এক কথায় ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ইত্যাদি নামে চিনি, এরা 15 জুলাই রাত্রে ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটির হলে যেসব ছাত্র এবং ছাত্রীরা থাকে তাদের প্রতি প্রাথমিকভাবে একটা আক্রমণ শুরু করে। রাত্রে তাদেরকে হল ছাড়ার জন্য বাধ্য করতে চেষ্টা করে, কিন্তু যারা ছাত্র ছিল তারা কেউই হল ছাড়তে রাজি হয় না। ফলে তাদের উপরে আক্রমণ শুরু করে ওই রাত্রে আমরা বিভিন্ন ফুটেজ দেখি ফেসবুকে, যে ফুটেজটা ভাইরাল হয়েছিল যে একটা মেয়ে জবু একটা মেয়ে আছে, রক্ত পড়তেছে মাথা দিয়ে। আমরা যে ছবিটা দেখছি মৃত্যু সম্ভবত আপনার নাম। তো ওই ছবিটা দেখে সত্যি কথা বলতে আমার নিজেরই চোখে পানি চলে আসছিল যে মানুষের শুধুমাত্র একটা অযৌক্তিক দাবির বিরোধিতা করে এমন ভাবে মারতে পারে। পরে ওইখান থেকে যারা ছিল আর কি, তারা ওই রাত্রে অর্থাৎ 16 তারিখ সকালেই আন্দোলনের ডাক দেয়। প্রথমে বাংলা ব্লকে, তারপর কমপ্লিট শাটডাউনটা আরো বড় হয়, বাংলা ব্লকের নামে একটা আন্দোলন ডাক দেয়, যেটা শাহবাগে হয়। পরে ওইখানে পুলিশ প্রোটোকলে আন্দোলনটা হওয়ার কথা থাকে, যদিও ওই দিনই আবার হচ্ছে শাহবাগের আন্দোলনে পুলিশ প্রোটোকল হইলেও কুমিল্লা ইউনিভার্সিটিতে যে আন্দোলন হয় ওইখানে শিক্ষার্থীদের উপর পুলিশ গুলি চালায় না, কিন্তু মানে লাঠি চার্জ করে আর কি। সেটা যখন ছড়ায় পড়ে, পরবর্তীতে ওই 16 জুলাই এই ঘটনা ছড়ায়, রেশ কাটতে না কাটতেই রংপুরে আবু সাইদ ভাইকে গুলি করা হয়, যেটা সারা দেশে ব্যাপকভাবে ছড়ায় পড়ে এবং প্রত্যেকটা মানুষের অন্তরের ভিতরে রক্তক্ষরণ হইতে থাকে। তো সেই ওই যে আবু সাইদ ভাইয়ের বীরের মতো ওই সাহসিকতাটাকে পুঁজি করে সবাই আন্দোলনে ঝাঁপাই করার আর কি সিদ্ধান্ত নেয় আর কি। তো যেটা হইতে হইতে 18-19 তারিখে যেটা কমপ্লিট শাটডাউনের দিকে যায়, তখন স্বৈরাচারী যারা ছিল তৎকালীন সময়ে টোটাল দেশের ব্রডব্যান্ড সিস্টেম, মোবাইল অপারেটর সবার সাথে কানেক্ট করে ইন্টারনেট সিস্টেমটাকেই বন্ধ করে দেয়। যদিও ওরা ইন্টারনেট সিস্টেম বন্ধ করে, কিন্তু তাতে আন্দোলনের খুব বেশি প্রভাব পড়ে না, বরং এটা আরো ব্যাপক আকারে ছড়ায় পড়ে।
এটা চলতে চলতে 18 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত সারা দেশে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এমনকি এই সময়ে হাইকোর্টের রায়ের কথা বলে তৎকালীন যে ফ্যাসিস্ট খুনি ছিল, যে হাইকোর্ট থেকে যদি এইটা নিষ্পত্তি করে তাহলে হবে। একবার যে হাইকোর্টে তো তার ইশারাতেই চলতো। তো যার কারণে হাইকোর্ট থেকে রায় আসে যে কোটাটাকে কমায় 10%ই করা হবে, যেটা স্টুডেন্টের মূল দাবি ছিল। 9 দফা দাবির মধ্যে একটা প্রথমে 3 দফা দাবি ছিল। 3 দফা দাবির মধ্যে একটা ছিল যে সংসদে কোটাকে আইন আকারে প্রকাশ করতে হবে, যেটা 10% থাকবে, এবং প্রতিবন্ধী কোটা, উপজাতি কোটা, নারী কোটা ইত্যাদি যে কোটাগুলো আছে এগুলো অনেক বেশি পরিমাণ আছে, এগুলোকে সংস্কার করে কমায় নিয়ে আসা। স্টুডেন্টদের দাবি কখনোই ছিল না যে কোটা বাতিল করা হোক, ছিল কোটা সংস্কার, মানে একটু কমায় নিয়ে আসা, একটু বলতে যৌক্তিকভাবে কমায় নিয়ে আসা। তো এইভাবে চলতে চলতে 27শে জুলাই আমাদের আন্দোলনের বৈষম্য বিরোধী তৎকালীন যারা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিল, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, তারপর সার্জিস আলম, তাবাসসুম আপু, এদের যারা ছিল এদেরকে ডিবি হেফাজতে নেওয়া হয় এবং তাদেরকে জোরপূর্বক তাদের থেকে আন্দোলন স্থগিত করলাম এই বিষয়ে একটা স্বীকারোক্তি এবং ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়। যদিও বলা হয় যে আমরা জেনজি, তাদের বডি ল্যাঙ্গুয়েজ থেকে আমরা আজ করতে পারি এটা ছিল একটা সাজানো নাটক আর কি। তাদের হাতের ইশারা, পা নাড়ানো, চোখের চাহনি দেখেই তৎকালীন যারা স্টুডেন্ট ছিল সবাই বুঝতেছিল এটা একটা সাজানো নাটক, এটা ছাড়া কিছু না। তো তারা যদিও ডিবি হেফাজতে থাকা অবস্থাতেই আন্দোলন স্থগিত করার ঘোষণা দেয়, কিন্তু তৎকালীন মাহিন সরকার, আবু বাকের মজুমদার এবং আব্দুল হান্নান মাসুদের নেতৃত্বে আন্দোলন নতুন করে গঠিত হয়, যেটা হইতে হইতে তো আমরা জানি 3রা আগস্টে সারা বাংলাদেশের সকলকে আহ্বান করা হয় শহীদ মিনারে সমবেত হওয়ার জন্য। শহীদ মিনারে কর্মসূচি মূলত ছিল শুধুমাত্র ডিবি হেফাজতে যাদের নেওয়া হয়েছিল তাদের কেন নেওয়া হয়েছিল তাদের যৌক্তিক কারণ দর্শানো লাগবে, এবং যারা আছে এই যে বিগত এতদিনে এত মানুষের প্রতি মানে নির্যাতন চালানো হইলো, ওই চট্টগ্রামের শহীদ ওয়াসিম ভাই, আবু সাইদ ভাই সহ আরো যারা যারা এই যে নৃশংসভাবে হত্যাকাণ্ড চালানো হয়েছিল এদের বিচার চাওয়া লাগবে এবং এদের যৌক্তিক ব্যাখ্যা দেওয়া লাগবে কেন এটা হইলো। তারপর স্বরাষ্ট্রমন্ত্রী, তারপর তথ্য প্রতিমন্ত্রী যারা ছিল, পুলিশের আইজিপি যারা ছিল, তৎকালীন সেনাবাহিনীর যারা চিফ ছিল, তাদের কারো কারো পদত্যাগের জন্য মানে পদত্যাগ চাওয়া হবে, এইটাই ছিল 3রা আগস্ট শহীদ মিনারের কর্মসূচি। কিন্তু ওইখানে এত লোকের সমাবেশ থেকে তৎকালীন খুব দ্রুতই ওই যে দাবিগুলো ছিল সম্ভবত 8 দফা বা 13 দফা দাবি ছিল, ওইটাকে 1 দফা দাবিতে রূপান্তরিত করা হয়। সে দাবিটা কি ছিল? সরকার পতন। সেটা ছিল দফা 1 দাবি 1 খুনি হাসিনার পদত্যাগ। এই স্লোগানে তৎকালীন সারা বাংলাদেশ নতুনভাবে উজ্জীবিত হওয়া শুরু করে আর কি। এবং এইটা হইতে হইতে এর মাঝে তো যদিও আমি 3রা আগস্টে চলে গেছি, এর ভেতরে আমি যদি আমার কথাটা বলি, আমি মূলত প্রথম আন্দোলনে চাই হচ্ছে 15ই জুলাই, যেটা খুলনা শিববাড়িতে এই 0 পয়েন্টে হয়েছিল আর কি। কিন্তু ওইখানে আন্দোলনে ওই টাইমটাতে আন্দোলনের লোক সমাগম একটু কম হইতো। তারপর মোটামুটি যশোর, খুলনা এইভাবেই করতাম। 18 তারিখে আমাদের নূরবাগে হচ্ছে মডেল স্কুলের ওই রোডটাতে একটা আন্দোলন হয়, তৎকালীন ছাত্রলীগ হামলা চালায়। যদি ওই দিন আমি যশোর ছিলাম এই কারণে এখানে ছিলাম না আর কি, ওই এদের সাথে আমার কানেকশন ছিল না। তারপর এভাবে চলতে চলতে 2রা আগস্ট, যেটা বলা হয় যে খুলনা বিভাগের সবচেয়ে যে আন্দোলনটা বিভীষিকাময় ছিল সেটা ছিল 2রা আগস্ট। 2রা আগস্ট ছিল শুক্রবার। তো আমি এখান থেকে যাওয়ার জন্য মানে ওইটা ছিল হচ্ছে আন্দোলন, ওইটা কোনো আন্দোলন ছিল না, ওইটা ছিল হচ্ছে যারা মারা গেছে শুধুমাত্র মানববন্ধন কর্মসূচি। মানববন্ধনে কোনো মিছিল হয় না, মিটিং হয় না, সবাই এক জায়গায় হয়ে শুধুমাত্র কিছু কথা বলা হয়, সবাই এক জায়গায় হবে, এইটাই। এর বেশি কোনো মিছিল, সভা সমাবেশ কিছুই হবে না। এটা হওয়ার কথা ছিল হচ্ছে নিউ মার্কেটের এখানে শিববাড়ি মোড়ে হওয়ার কথা ছিল। তো বৃষ্টি হচ্ছে সকাল থেকেই আর কি 2রা আগস্ট শুক্রবারে। তা আমি আর আমার আরেক ফ্রেন্ড দুইজনে যাচ্ছি আর কি হচ্ছে খুলনার উদ্দেশ্যে। কিন্তু আমরা তো জানি তখন স্মার্টফোন গুলো পর্যন্ত চেক করা হয়তো যে কেউ ফেসবুকে কোনো পোস্ট করছে কিনা আন্দোলনের বিরুদ্ধে। তো আমি আর আমার ফ্রেন্ড যে সময় আমরা ফুলতলা পার হয়ে পথের বাজার গেলাম, ওইখানে প্রথমে যে পুলিশ ফাঁড়িটা আছে, আমরা বাসের মধ্যে উঠলে আমরা আগে বুঝতে পারতেছি যে ওইখানে তো পুলিশ ফাঁড়ি, এমনি বাস চেকিং করে আর কি। তো ওদিনও করবে। আর ওদিন আমরা দেখতেছি আমরা যে বাসে উঠছি, বাসের মধ্যে ম্যাক্সিমামই সব আমাদের মতো, আমাদের বয়সী ছেলে আর কি। তাতে বুঝতে পারতেছি সবাই যাচ্ছে হচ্ছে ওই মানববন্ধনে অংশগ্রহণ করার জন্য। আমরা আগে থেকেই জানি ওইখানে কোনো মারামারি হবে না, শুধুমাত্র মানববন্ধন কর্মসূচি, ওইটার সমর্থন জানানোর জন্য আমরা যাচ্ছি আর কি। তো
তো যাওয়ার পরে পথের বাজার যে সময় পৌঁছাইলাম, ঠিক যে বাবা সেই কাজ, পুলিশ উঠলো। তো আমি আমার ওই মধ্যে বাসায় পাশেই, তো আমি বললাম যদি আমাদের ধরে তাহলে আমরা কি বলবো যে আমরা কই যাচ্ছি, যদি আমার কাছে একটা বাটন ফোন ছিল, এখন সেই ফোনটাই আছে। তো এই আমি বললাম আমার তো ফোন চেক করলে কিছু হবে না, সমস্যা নেই। তো আমি ওর সাথে পরামর্শ করতেছি যে কি করা যায়, যদি আমাদের পুলিশ ধরে আর যদি বলি আমরা আন্দোলনে যাচ্ছি, তাহলে তো আমাদের অবশ্যই কিছু না কিছু করবে, অ্যাটলিস্ট যাইতে দেবে না, ঘুরাই বাড়ি ফিরাই দেবে। তো আমি আর হচ্ছে এক পর্যায়ে সিদ্ধান্ত নিলাম যে বলবো আমার ফুপুর বাড়ি হচ্ছে দৌলতপুর, আমার ফুপুর শাশুড়ি মারা গেছে, তো আমরা সেই জানাজা করতে যাচ্ছি। দুইজনে বসে এই প্ল্যান পরিকল্পনা করলাম, যদি পুলিশ আমাদের জিজ্ঞেস করে বলবো আচ্ছা আমাদের ফুপুর শাশুড়ি মারা গেছে, আমরা জানাজা করতে যাচ্ছি। আমাদের কাছে তো ছিল যেহেতু জুমার দিন আর কি নামাজ পড়বো। তো যেইভাবে সেই কাজ, তো উঠলাম আর কি আমাদের বাসে। বাসে ওঠার পর আমি দেখলাম ওই ছেলেটার ভাইয়ের সাথে পরে কথা হয়েছিল আর কি, ওই ছেলেটার বাসা ছিল হচ্ছে জঙ্গি বাসা। তো ও যাচ্ছে আন্দোলনে। তো যাওয়ার পর ওকে পুলিশ জিজ্ঞেস করতেছে এই তুমি কই যাচ্ছ, ও মাস্ক পরা আর কি, দাঁড়িয়ে আছে, বেশ লম্বা লম্বা দাঁড়িয়ে, আমার চেয়ে একটু সিনিয়র হবে। তো ওকে জিজ্ঞেস করছে এই তুমি কই যাচ্ছ, তো বলতেছে আমি আন্দোলনে যাচ্ছি। ওকে পুলিশের মুখের পরে যখন ওই ছেলের ভাইটা বলছে যে আমি আন্দোলনে যাচ্ছি, তখন আমার সাহস অনেকটাই বেড়ে গেছে। তখন ভাবছি খালি খালি মিথ্যে কথা কেন বলবো, ওই ভাই যদি সত্য কথা বলতে পারে যে আমি আন্দোলনে যাচ্ছি, ওরে আমি ওরে বললাম কি কিছু বলার দরকার না, আমরা বলে আন্দোলনে যাচ্ছি, যা করে হবে ইনশাআল্লাহ। তারপর এবার বলতেছে আন্দোলন কি, তোমরা এই বয়সে, এবার বাসের মধ্যে যখন ওই ছেলেটাকে আলাদাভাবে জেরা করা হচ্ছে এই কোথায় যাচ্ছ তোমরা এই বয়সে, ওই ভাইটা এত মানে পুলিশের মুখের উপর এত উগ্রভাবে উত্তর দিচ্ছে যে পুলিশের ছোট কথা খেয়ে যাচ্ছে, একে কি বলবে। বলতেছে তোমরা এই বয়সে কিসের আন্দোলন, বলতেছে আপনারা কারোর পোশাক হইতে পারেন, আমরা স্টুডেন্টরা কারা, আমরা যারা যুবক আছি আমরা কারোর পোশাক। স্টুডেন্ট পুলিশের সামনে যখন এই কথাটা বলছে, পরে পুলিশ ওকে অনেকটা শাসাইছে, বলছে পুলিশ ওকে বলতেছে তুমি মুখের ভাষা ঠিক করো, তুমি ভদ্রভাবে কথা বলো। পরে ওই ছেলেটা, ওই প্রায় 3-4টা পুলিশ আছে ওইখানে, পুলিশের মুখের উপর বলতেছে যে হচ্ছে আপনারা আপনাদের দায়িত্ব পালন যখন সঠিকভাবে করবে তখনই আমি আমার মুখের ভাষাটা ঠিক করব। যাও এক পর্যায়ে পুলিশটা তাকে চেকিং করছে, চেক করে কিছুই পায় নাই, তো পুলিশটা নেমে চলে গেছে। পাশে ছিল একটা মহিলা, ওই মহিলাটার চারপাশে শুধু সব আমাদের মতো ওই ছেলের পোশাক। তো পুলিশের সন্দেহ হচ্ছে যে এই মহিলার কাছে কিছু দিয়ে রাখতে পারে এরা আগে, এরা হয়তো কিছু রাখবে না, গুলি পিস্তল যাই হোক এই মহিলার কাছে দিয়ে রাখছে হয়তো। তো পুলিশ কোনো মহিলা পুলিশ ছাড়াই ওই মহিলাটাকে তুলে নিয়ে যাচ্ছে বাসের থেকে, যে পাশে দাঁড়িয়ে চেক করবে আর কি। ওই মহিলা কান্নাকাটি শুরু করে দিচ্ছে, বলছে আমার কাছে কিছু নেই, আমি এদের কারণে চিনি না। এক পর্যায়ে পুলিশ তারে নিয়ে গেল, এমনকি পুরুষ পুলিশ ওই মহিলার কাছে চেক করলো, ওইখানে কোনো বাড়িতে কোনো মহিলা পুলিশ ছিল না বিধায় এত নিকৃষ্ট কাজ ধুলাইতে হয়েছে। তারপর যা হোক আমাদের ওইখান থেকে ছেড়ে দিল, আমরা হচ্ছে নিউ মার্কেটে পৌঁছাইলাম। নিউ মার্কেট মসজিদটা যদি আমরা দেখে থাকি অনেক কিছুতে অনেকগুলো সিঁড়ি অতিক্রম করতে হয়। তো আমরা যে সময় গেছি অলরেডি প্রায় 11:30টার কাছাকাছি, জামাত তো এখানে মানে একটাতে সম্ভবত জুমার জামাত। তো ওই টাইমে মসজিদ ব্লক হয়ে গেছে, পূর্ণ হয়ে গেছে, যারা যারা আন্দোলনে অংশগ্রহণ করবে ওরা সকালেই মসজিদের ভিতর অবস্থান নিয়েছে, যাতে দূরের থেকে আসতে যদি বাধা দেয় তাহলে ওরা মসজিদের ভেতর থেকে বের হয়ে আসবে। তো যেহেতু সব স্টুডেন্টরা মসজিদের ভেতরে ফিল আপ হয়ে গেছে, পুলিশ করছে মসজিদের গেটগুলো বন্ধ করে দিয়েছে, মানে স্টুডেন্টরা সবাই মসজিদের ভেতরে নামাজ আদায়ের উদ্দেশ্যে, আর পুলিশ বাইরে থেকে গেটগুলো লক করে দাঁড়ায় আছে। আমি তো আর বুঝি নাই, আমার ওই বন্ধু বুঝি নাই, দুইজনে আস্তে আস্তে সিঁড়িতে উপরে উঠে মসজিদের ভেতরে যাচ্ছি। এমন সময় একটা পুলিশ, আমি উঠে গেছি, আমাকে খেয়াল করিনি হয়তোবা, আমি চলে গেছি প্রায় মাস বরাবর চলে গেছি, আমার ওই বন্ধুকে ধরে ফেলছে, বলছে না এখানে নামাজ পড়া যাবে না। তো তখন এবার আমরা আরো কিছু জায়গায় দাঁড়াইছিলাম, এখানে আমাদের প্রায় নামাজ আমরা শুনতেছি যে হচ্ছে হুজুর খুতবা পড়তেছে, যে আরবি খুতবা, প্রথম খুতবা পড়তেছে আমরা শুনতেছি। তো আমরা বলছি এখন যদি এখানে নামাজ না পড়ি, আর এখানে তো অনেক দূরের মসজিদ, আমরা তো আর জামাত পাবো না, বলতেছে জামাত পাওয়া লাগবে না, তোমরা চলে যাও। তোমরা বলি যে তুই তো গাড়ি করে শব্দগুলো বলতেছিল, যাও আমি তো চলে গেছিলাম, আমার বন্ধু যাইতে চাচ্ছিল না বলে ওরা হাত ধরে নামাই দিছে, আর ও ভয়তে চলে আসছে আর কি। অনেক অনেক পুলিশ চলে আসছে আর কি, এখানে হাজির হয়েছে যাতে এখানে কেউ একত্রিত না হইতে পারে। এক পর্যায়ে আমরা আরো একটা মসজিদে গেলাম, ঠিক সেই একই ওই মসজিদে একই অবস্থা, তো ওইখানে পর্যন্ত আমাদের ঢুকতে দেওয়া হয়নি, ওইখানেও স্টুডেন্টরা আগে ফিল আপ করে রাখছে, যারা তারাই আছে ভেতরে। এখন পুলিশ ওইটারও গেটটা মানে বন্ধ করে দিচ্ছে। পরে আমরা ওইখানে যে খুলনা কি একটা মিল বলে, টেক্সটাইল, খুলনা স্পিনিং টেক্সটাইল মিল নাকি, ওই মিলের একটা মসজিদ আছে, ওই মিলে মসজিদে গেছি নামাজ পড়তে। তো ওইখানে দেখলাম পুলিশের মধ্যে খানিকটা দূরে আছে, হলো এই সোনাডাঙ্গা আবাসিকের একটি পাশে।
তো ওইখানে যে জুমার নামাজ পড়লাম, জুমার নামাজ পড়ে আমরা মসজিদ থেকে বের হতে পারতেছি না, ওই গেটের সামনে একবারে পুলিশে ভরে গেছে। তো যা সব জায়গায় কিছু সাহসী ভাই থাকে, তো তারা ওই পুলিশের সামনে দিয়ে বের হওয়া শুরু করছে। তো 2-4 জন যে সময় বের হয়েছে, আমরা সবাই টোটালি বের হয়ে আসছি আর কি। আবার যাও পুলিশ এক পর্যায়ে আমাদের ধাওয়া দিছে, আবার আমাদের সামনের দিকে যারা ছিল তারাও ধাওয়া দিছে, এইভাবে ধাওয়া পাল্টাপাল্টি ধাওয়া চলতে চলতে প্রচুর আকারে বৃষ্টি হয়েছে। তো বৃষ্টি হলে খুলনাতে পানি উঠে যায় ওই এলাকাতে। তো ঠিক এই হাঁটু সমান পানির ভিতর দিয়ে আমরা এই মানে শিববাড়িতে আসার চেষ্টা করতেছি, কিন্তু পারলাম না। পুলিশ অলরেডি একজনকে ধরে নিয়ে গেছে, মারেনি কিন্তু ওকে ধরে নিয়ে গেছে। পরে কি করছে সেটা আমরা জানি না। এই ভয়ে আমরা কেউ এদিকে আগাইলাম না, কারণ পুলিশের প্রায় 3টা গাড়ি আসছে, আমরা ওইখানে হয়তো প্রায় 1 থেকে 150 লোক ছিলাম, এই কারণে আমরা আগাইনি। পরবর্তীতে আমাদের ধাওয়া দিতে 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 এক পর্যায়ে সোনাডাঙ্গা আবাসিকের মধ্যে নিয়ে গেছে। আমরা এদিকে ওই পানির ভিতরে হাঁটু সমান পানিতে সোনাডাঙ্গা আবাসিক বা ওই এলাকায় যাচ্ছি, আর এদিকে করছে যারা মানববন্ধনে অংশ নিয়েছিল ওই মানে নিউ মার্কেট মসজিদের থেকে স্টুডেন্টরা যে সময় বের হয়েছে, ওইখান থেকে 2 জন ভাইকে গ্রেফতার করে হরিণটানা থানায় নিয়ে আসছে, যেটা 0 পয়েন্ট থেকে আরো সামনে ওইখানে রাখছে। তো ওইখানে পুলিশের সাথে বলা হয়েছে যে আমরা তো কোনো আছে আমাদের আজকে কোনো কঠিন কর্মসূচি না, আমাদের আজকের কর্মসূচি হচ্ছে আমরা শুধুমাত্র এখানে অবস্থান করবো কিছু সময়, মানববন্ধন কর্মসূচি, তো আপনাদের বাধা দেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। যাই হোক, এক পর্যায়ে পুলিশ আমাদের বাধা দিছে। ওইখান থেকে যেহেতু 2 জনকে নিয়ে গেছে হরিণটানা থানায়, তখন ওইখানে যারা নেতা ছিল বা সমন্বয়ক যারা ছিল, তারা সিদ্ধান্ত নিয়েছে আমাদের কর্মসূচি কিছুই না, আমাদের কর্মসূচি হচ্ছে মানববন্ধন কর্মসূচি ক্যান্সেল। আমাদের কর্মসূচি হচ্ছে যে 2 জনকে আটক করছে ওই 2 জনকে পুলিশকে মেরে হলেও আমরা ছাড়াই নিয়ে আসবো। যেহেতু তাতে যদি পুলিশ আমাদের উপর আক্রমণ চালায় তা চালাবে, তারপর আমরা তাদের 2 জনকে আমরা ছাড়াই নিয়ে আসবো। এই যে একটা শক্ত প্রতিজ্ঞা করে তারা সবাই গাজী মেডিকেলের যে রোড শিববাড়ি থেকে সোনাডাঙ্গা যাওয়ার যে রোড, ওই রোড দিয়ে যাচ্ছে। আর আমরা 150 জন যারা আছি, 150 জন, এরা দলছুট হয়ে গেছে, এদের সাথে কোনো কিনা আমরা অলরেডি পুলিশের রসামালে, পুলিশ আমাদের পিছনে ধাওয়া দিচ্ছে, আমরা এই গলি ওই গলি দিয়ে পানির ভেতরে, এই সময় পানির ভেতর দিয়ে আমরা দৌড়াতে যাচ্ছি। কিন্তু ওইখানে আল্লাহর ফয়সালাটা এমন ছিল, যদি আমাদের 150 জনকে ধরতে পারতো হয়তো বা মারতো না, গুলিও করতো না 150 জনকে, আমাদের হয়তো একটু মারধর করতো, আমাদের বাড়ি চলে আসা লাগতো, আমরা ওই দিনের আন্দোলন অংশগ্রহণ করতে পারতাম না। কিন্তু আমরা ওই পানি ভেঙে সোনাডাঙ্গা আবাসিকের ভেতর দিয়ে ঠিক যে সময় গাজী মেডিকেলের সামনে আসছি, আর ঠিক ওই সময় শিববাড়ি মোড় থেকে সোনাডাঙ্গা থেকে যে মিছিলটা আসতেছে ওইটাও ঠিক গাজী মেডিকেলের সামনে আসছে। তো আমরা এবার 2 জন মিলে এক হয়ে গেলাম, এক হয়ে আমাদের সময় সোনাডাঙ্গা থেকে গেলাম। পরে আমাদের তখন লোক ঘর অনেক বেশি হয়ে গেছে, কারণ শিববাড়িতে অনেক লোক ছিল, কয়েক হাজার ছিল। তো সেই সময় যখন আমরা সোনাডাঙ্গায় পৌঁছাইলাম, তখন পুলিশও তাদের কৌশলটা চেঞ্জ করছে। পুলিশও ভাবতেছে কি এইখানে যদি আমি সোনাডাঙ্গায় অ্যাটাক করি, সোনাডাঙ্গার একটা রাস্তা দৌলতপুরের দিকে আসছে, একটা গলামারির দিকে গেছে, একটা শিববাড়ির দিকে গেছে, একটা আবার এদিকে গেছে, এই 4টা রোডে যদি আমরা এদের অ্যাটাক করি, এরা দল ছুটে মানে বিভিন্ন দিকে চলে যাবে, পালায় যাওয়ার সুযোগ থাকবে। তো এদের এইখানে না, এদের এমন একটা স্পেসে নিতে হবে যাতে 2 পাশ থেকে আমরা এদের অ্যাটাক করবো, এরা কোনো দিকে যাইতে পারবে না, মানে খুব ভালো মতো খেলা নিতে পারবে, এরকম একটা টার্গেট হচ্ছে পুলিশের। তো পুলিশ আমাদের সময় সোনাডাঙ্গা থানা অতিক্রম করতেছি, ওইখানে পুলিশের উপর আমাদের কিছু ওই যে ভাইরা থাকে, এরা একটু বেশি আর কি লাফালাফি করে, এরা পুলিশের মানে গায়ের উপর ইট পাটকে পর্যন্ত মানে মারছে আর কি। তাও পুলিশ তাকে কিছুই বলতেছে না, পুলিশ দাঁড়ায় আছে। তো সবাই অবাক হচ্ছে যে পুলিশ একটু আগে শিববাড়ি আমাদের 2 জনকে ধরে নিয়ে গেল, শিববাড়ি থেকে হরিণটানা থেকে, সবাই মনে করছে যে ওদের 2 জনকে আনতে আসছে সোনাডাঙ্গা, কিন্তু ওদের 2 জনকে নিচে আসলে হরিণটানা। পরে ওই থানা থেকে বলছে আর কি, পরে পুলিশের উপর ওই সময় অ্যাটাক করা হয়নি, কিন্তু পুলিশ থানার গেট আটকায় বসে আছে, থানার উপর আর কি কিছু ক্লাস ভাঙছে আর কি স্টুডেন্টরা। পরে এই পর্যায়ে আমরা যাইতে যাইতে আস্তে আস্তে ঠিক গল্লামারি পর্যন্ত গেছি, ওই সময় পর্যন্ত পুলিশ আমাদের মধ্যে অ্যাটাক করে। গল্লামারি থেকে হয়তো অনেকেই চেনে না, অনেকে তো হচ্ছে গল্লামারি ব্রিজটা যে সময় অতিক্রম করি, ওই সময় পর্যন্ত পুলিশ আমাদের কিছুই বলে। তখন আমরা সংখ্যায় অনেক, এমনকি গল্লামারি ব্রিজের আগে একটা মসজিদ আছে ঠিক ওই মোড়ে, ওই মোড়ে একটা পুলিশের আমাদের একজন ভাই ইট নিক্ষেপ করছে, পুলিশের মাথা ফেটে গেছে আমরা দেখছি, তাও পুলিশ কিছু বলেনি। সবাই ভাবতেছে যে কি অবস্থা, পুলিশ কি তাহলে ভয় পেয়ে গেল নাকি? তখন 2রা আগস্ট, মানে আন্দোলনে একেবারে চরম পর্যায়ে রয়েছে, এই পর্যায়ে পুলিশ কিছু বলতেছে না। আসলে পুলিশ করছে 0 পয়েন্টে যায় পুলিশ দখল করে রাখছে, আর এদিকে হচ্ছে নিরালার দিক থেকে পুলিশ আসতেছে।
মানে এবার পরে আমরা যাইতে যাইতে যখন আমরা ঠিক খুলনা ইউনিভার্সিটির সামনে গেলাম, খুলনা ইউনিভার্সিটির আশেপাশে কোনো রাস্তা নাই, এদিকে আছে খুলনা ইউনিভার্সিটি আর বাম হাতে কিছু বস্তি এলাকা আর কি আছে, আর সামনে আছে শুধুমাত্র রাস্তা, 0 পয়েন্ট, পিছনে গল্লামারি, এছাড়া আর কিছু নাই। ঠিক আমাদের সময় সে পৌঁছালাম খুলনা ইউনিভার্সিটির মেইন গেট পৌঁছালাম, তখন থেকে গল্লামারি থেকে এক গ্রুপ গেল পুলিশ, এই সোনাডাঙ্গা মডেল থানাতে যারা ছিল এরা আমাদের পিছন থেকে যায় এক করলো, আর ওদিকে হচ্ছে 0 পয়েন্ট থেকে এক গ্রুপ আসলো, মানে মাঝে আমাদের দুই পাশ থেকে আক্রমণ। তখন তো এবার এমনকি ওই সময় তৎকালীন যে ভিসি ছিল উনি সম্ভবত ওই সময় ক্যাম্পাসে ছিল না, তখন ছাত্রলীগের যারা ছিল এই ক্যাম্পাসে তারা সবাই খুলনা ইউনিভার্সিটির প্রত্যেকটা গেট আটকাই দিয়েছিল যাতে স্টুডেন্টরা খুলনা ইউনিভার্সিটির মধ্যে না ঢুকতে পারে। তো ওই সময় পুলিশ রাবার বুলেট দিয়ে মারতেছিল, রিয়েল বুলেট না রাবার বুলেট মারছিল, আর প্রচুর আকারে টিয়ার সেল মারতেছিল। তো অনেকেই প্রচুর অসুস্থ হয়ে গেছিল, তো অনেকের আগেই সেফটি ছিল, কেউ পেস্ট ম্যাচ আগুন নিয়ে রাখছিল আর কি, টিয়ার সেল মারলে যদি আগুনের ভাব দেওয়া হয় তাহলে প্রভাবটা কেটে যায় আর কি। তো আমি সব অনেকেই, আমি তো খুব বেশি অসুস্থ হয়েছিলাম না, আমার অ্যাজমার সমস্যা আছে বলে সামান্য একটু শ্বাসকষ্ট হয়েছিল, কিন্তু অনেকে একেবারে সিরিয়াস অবস্থায় চলে গেছিল। কিন্তু ওই যে যাদের খারাপ একটা শব্দ বস্তি বলে সম্বোধন করছিলাম, ওদের ধন্যবাদ এই কারণে দিতে হয় যে তৎকালীন ওই যে সময় ওই টিয়ারশেল মারছে অসুস্থ হয়ে গেছে, তারা ওই বস্তির ঘরে যারা ছিল, যে লোকগুলো ছিল, তারা তাদের ছেলে মেয়েদের যে খাতা, নতুন নতুন খাতা এনে দিচ্ছে, তোমরা এটা ধরে আগুন ধরাও, পেপার জামা কাপড় সবকিছু দেখতেছি আছে ঘর থেকে এনে দিচ্ছে, তোমরা এটা ধরে আগুন ধরে তোমরা কি সুস্থ হও। তারপর সবাইকে ওনাদের ঘরে থাকতে দিল আর কি। তখনও পুলিশ ওই 0 পয়েন্ট বা গলামারি কোনো পয়েন্টে ছাড়তেছে না, স্টুডেন্টরা সবাই অসুস্থ অবস্থায় রাস্তার মাঝখানে পড়ে আছে, তখনও বৃষ্টি হচ্ছে ঝিরঝির আর কি। তারপর যাও এই যে যারা অসুস্থ হয়েছিল এরাও একটু সুস্থ হইলো, প্রায় আধা ঘন্টার মতো হইলো, মানে কোনো ধাওয়া পাল্টা ধাওয়া অবস্থা চলছিল না, একটা স্টপ ছিল। তারপর আধা ঘন্টা পরে স্টুডেন্টরা আবার ওই বাসা থেকে, প্রত্যেকের বাসা থেকে ইট নিয়ে আসছে, ইট নিয়ে আসে ওই খুলনা ইউনিভার্সিটির মেইন গেটে ওইখানেই ভাঙছে, ইট ভেঙে ওইটা দিয়ে পুলিশের উপর আক্রমণ করে, শুধুমাত্র ইট, আর ওদের ছিল রাবার বুলেট, টিয়ার শেল। এইটার ভয়ে পুলিশ আবার হচ্ছে 0 পয়েন্ট থেকে মানে এদিকে এই যে হরিণটান বা শাসিমুনিয়ার দিকে যে রোডটা আছে, উৎসা ব্রিজের দিকে যে রোডটা, এদিকে যাওয়া শুরু করে আর কি। এভাবে ধাওয়া পাল্টা ধাওয়া চলতে চলতে এক পর্যায়ে 0 পয়েন্ট থেকে যে সময় আমরা ওদেরকে হরিণটানা থানা পর্যন্ত ব্যাক করতে বাধ্য করলাম, যে এখানে আমাদের দুইজন ভাইকে আটক করে রাখছে আর কি। ঠিক থানা পর্যন্ত যাওয়ার পরে ওইখানে পুলিশ প্রচুর আকারে হচ্ছে রাবার বুলেট নিক্ষেপ করে, আমার পাশে, আমার গায়ে লাগছিল না, আমার পাশে দুইজন আমি নিজে দেখছি, তাই একজনের কানের এখানে লাগছে, একজনের এখানে লাগছে, লাগার সাথে সাথে রাস্তায় পড়ে গেছে। তো আমরা কয়েকজন মিলে তাদেরকে আবার রাস্তার পাশে নিয়ে কিছুক্ষণ রাখলাম, পানি টানি খাওয়ানোর পর, মাথায় পানি টানি দেওয়ার পর, কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর তারা সুস্থ হলো। এইরকম বিভীষিকাময় পরিস্থিতি ছিল। এমনই দেখছি যে কারোর হাতে কিছুই নাই, আমরা যে কটশিট বলি না, যে সোলার যে কটশিট, পুলিশের রাবার বুলেটের সামনে কিছু কিছু ভাই ওই শুধুমাত্র ওই ককশিট নিয়ে দাঁড়ায় আছে, ওইটা ভেদ করে তার গায়ে গুলি লাগতেছে, তাও তাও কেউ কারণে সাইরে যাচ্ছে না, এমন একটা পরিস্থিতি ছিল। তো ওইখান থেকে যে সময় হরিণতলা থানায় আমরা গেলাম, ওইখান থেকে যাওয়ার পরে আরো তারপর কথা হচ্ছে পুলিশের সাথে নেগোসিয়েশন হচ্ছে। মানে তখন খুলনাতে বিভাগীয় কমিশনার ছিল, উনি আসছিল, উনি আশ্বস্ত করছিল যে তোমাদের তো আজকে কোনো আন্দোলন কর্মসূচি ছিল না, তো তোমরা আবার ধাওয়া পাল্টা ধাওয়া করতে গেলে কেন? তো এক পর্যায়ে আমাদের যারা দায়িত্বশীল ছিল তারা বলছিল আমাদের দুইজন ভাইকে যেহেতু আটক করছে, আমরা তাদেরকে ছেড়ে দিলে আমরা আমাদের যে কর্মসূচি, কেন্দ্রীয় যে কর্মসূচি শিববাড়িতে মানববন্ধন, আমরা ওইখানে চলে যাবো, কোনো সমস্যা নেই। আর বলছে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি দেখতেছি পুলিশের সাথে নেগোসিয়েশন করে আমি তোমাদের ওই দুজনকে ছেড়ে তোমাদের কাছে দিয়ে দিচ্ছি আর কি। কিন্তু ওইটাই ওই তৎকালীন যে বিভাগীয় কমিশনার ছিল, ওইটা ছিল তার একটা পরিকল্পনা, সে পুলিশদের আমাদের মধ্যে এনে পুলিশদের ওই অবস্থায় আক্রমণ শুরু করে। আবার ওই সময় আমাদের অনেক ভাই আহত হয়, যদিও কেউ মারা যায়নি, কিন্তু অনেকেই আহত হয়, অনেকে মাথা ফেটে যায় আর কি। এক পর্যায়ে অনেক কিসের পরে সে হরিণতলা থেকে ওই দুইজন ভাইকে ছেড়ে দেয়, এইটাও ছিল ওদের আর একটা পরিকল্পনা। ছেড়ে দিলে আমরা আবার খুলনা ইউনিভার্সিটির সামনে যাবো, আবার যদি আমাদের ওই মানে বদ্ধ এরিয়াতে নিতে পারে, আবার আমাদের উপরে আক্রমণ চালাবে, এই পরিকল্পনা করে ওরা ওই দুই ভাইকে ছেড়ে দিল। তো তারপর আমরা হচ্ছে শিববাড়ির মানে 0 পয়েন্টের ওই রাস্তার উপর দাঁড়াই আসলে নামাজ পড়লাম আর কি। কেউ খাওয়া দাওয়া না, সবাই অবস্থায় ছিল রাস্তার উপর, মানে প্রচুর বৃষ্টি, ওর ভেতরে সবাই ওই পিচের উপর খালি অবস্থায় হচ্ছে আসলে নামাজ পড়লাম। আসলে নামাজ পড়ে তখন
ওই খুলনা ইউনিভার্সিটির গেটগুলো খুলতে বাধ্য হয়েছে। তখন খুলনা ইউনিভার্সিটি থেকে যার অনেক স্টুডেন্ট ছিল তারাও বের হয়ে আসছে, তখন আমাদের মিছিলটা আরো অনেক বড় হয়ে গেছে। এবার ঠিক আমরা আবার ঠিক যে সময় গলামারি ব্রিজের উপর আসলাম, আমরা ব্রিজের ওই পারে, পুলিশ আসছে ব্রিজের এই পারে। এইখান থেকে পুলিশ রিয়েল বুলেট পর্যন্ত মারা শুরু করছিল, রাবার বুলেটটা মারতেছিল। আর ওই সময় এমন জোরে জোরে সাউন্ড গ্রেনেড গুলো মারতেছিল, মনে হচ্ছে খুলনা শহর কাঁপতেছে। এখনো ফেসবুকে একটা ভিডিও ঘুরে মাঝে মাঝে আমি ছেড়ে গেলে দেখলাম, আমি জানতাম না এটা খুলনা ছিল। মানে আমি ওই পরিস্থিতির সাক্ষী ছিলাম যে মাগরিবের আজান হচ্ছে, তখনও গ্রেনেডের শব্দ হচ্ছে। এই ভিডিওটা দেখছি নাকি কেউ? ফেসবুকে প্রায় আমি দেখলাম কয়েকজনে, এই যে গতকালকে ভিডিওটা দেখছি যে মাগরিবের আজান হচ্ছে, তখনও সাউন্ড গ্রেনেডের শব্দ হচ্ছে, কাঁপতেছে। ওইটা ছিল আমাদের খুলনা ওইখানে। তো ওই অবস্থাতে পুলিশ গুলি করে, এক মুরব্বীর মাথায় গুলি লাগে। সে একবারে আমাদের সামনে, আমাদের থেকে একটু সামনে ছিল। ওই মুরব্বী আসলে আন্দোলনেও ছিল না, ছিল ওই গল্লামারি বাজার একজন দোকানদার। শুধু ওই মানে ওই টাইমে স্টুডেন্টের জনস্রোত দেখে সে তার দোকান বন্ধ করে আন্দোলনে আসছিল। ওই অবস্থায় তার গুলি লাগে, তাকে ইমিডিয়েট হচ্ছে কোন একটা হসপিটালে পাঠানো হয় আর কি। পরে ওইখান থেকে কোন একটা পুলিশ দল ছুট হয়ে যায় আর কি। দল ছুট হয়ে যে সময় গলামারি ব্রিজ পর্যন্ত, ব্রিজের ওপরে থেকে যায় সকল পুলিশ, ওই পুলিশটাকে ফেলে রেখে ওরা ওদের জীবন নিয়ে চলে গেছে। কিন্তু যখন ওই একটা পুলিশকে মানে শুধুমাত্র একা পাইছে, স্টুডেন্টরা ওকে ছাড়েনি, ওকে একবারে মাথা থেতলে দিছিল। বিপ্লব নাম করে একটা পুলিশ ছিল, বিপ্লব না সুমন জানে সম্ভবত, সুমন। তাকে একবারে স্টুডেন্টের জায়গায় মেরে ফেলছে। এটা ছিল 2রা আগস্ট। তারপর হচ্ছে পুলিশরা একজন পুলিশকে যখন মেরে ফেলছে, এইটা দেখে পুলিশদের ভিতরে একটা ভয় যেমন কাজ করছে। আশেপাশে যত থানা আছে ওদের, দৌলতপুর, তারপর আশেপাশে যত থানা, সব থানার পুলিশগুলো ওইখানে হাজির করছে। ওরা হাজির করে ওরা গল্লামারি ব্রিজটা ছেড়ে আবার সোনাডাঙ্গা থেকে আসছে। ওইখানে আবার রিয়েল বুলেট মারা শুরু করে, কিন্তু কারোর লাগে না, বেশি মারছিল হচ্ছে রাবার বুলেট আর কি। এক পর্যায়ে এরকম হইতে হইতে কি ম্যাক্সিমাম মানুষ পরে ক্লান্ত হয়ে গেছিল, রাত হয়ে গেছে, প্রায় এসার টাইম হয়ে গেছে। সেই দুপুর 12টাতে 1টা থেকে রাত 8টা পর্যন্ত একটা সবাই রকম দৌড়াদৌড়ি ছিল। এক পর্যায়ে স্টুডেন্টরাও ক্লান্ত হয়ে গেছে। তো ওইখানে যে পুলিশটা গাড়ি থেকে পালাই গেছিল, তখন স্টুডেন্টরা ওই পুলিশের গাড়িটাতে পর্যন্ত আগুন দিয়েছিল আর কি। আগুন দেওয়ার পরে পুলিশরা চলে আসলো। তারপর আবার সোনাডাঙ্গা থেকে আক্রমণ হয়। এক পর্যায়ে আমাদের মানে সারাশে আক্রমণ করে ফেলে, নিরালা দিক থেকে, হচ্ছে গলাবাড়ির দিক থেকে, সোনাডাঙ্গার দিক থেকে। যার কারণে বাধ্য হয়ে আমরা দুজন, আমিও আর অনেক অসুস্থ হয়ে গেছিলাম বা ক্লান্ত হয়ে গেছিলাম। তখন বাড়ি আসবো কি করে? ওদিন তো কোনো ট্রেনও চলতেছে না, বা রেলওয়ে স্টেশন পর্যন্ত যাওয়া সম্ভব না। তো হচ্ছে বাস তো চলবেই না, তাহলে বাড়ি পৌঁছাবো কি করে? খুলনায় তো পরিচিত কেউ নাই। তখন কি করলাম, আস্তে আস্তে আমরা মানে পুলিশের ধাওয়ার কারণে একটা ইসে চলে গেছিলাম, বানরগাতি নামক একটা এলাকা বলে, ওই ক্লাউড 9-এর ওদিক থেকে ওই গলিতে ঢুকে গেছিলাম আর কি। ওইখানে তাও ঘুরতেছি, আমরা 3জন ছিলাম। পরবর্তীতে ওইখানে একটা ছেলের সাথে পরিচয় হয় আর কি। এই 3জন ঘুরতেছি, তার 3জন আমরা একসাথে যাইতে পারতেছি না, এমন একটা পরিস্থিতি যে 3জন একসাথে গেলে ওই এলাকা যারা ছাত্রলীগ আছে ওরা মনে করে হচ্ছে আমরা আন্দোলনে আসছি। এর কারণে একজন আগে, একজন মাঝে, একজন পিছিয়ে, কিছুটা ডিস্টেন্স মেনটেন করে আমরা চলাফেরা করতেছি আর কি। এই করতে করতে দূরে থেকে একটু দূরত্ব মেনটেন করে বলতেছি এখন বাসায় যাবো কি করে, বা আজকে যদি খুলনায় থাকি তাহলে থাকবো। বলতে বলতে আমার ওই যে বন্ধু, যে একজন বন্ধু ছিল, ও একজনকে ফোন দিল, সে খুলনায়, তার বাসা হচ্ছে আবার গোপালগঞ্জ। তো তার নানা বাড়ি ছিল খুলনাতে। তো আশ্চর্যজনক ভাবে তার নানা বাড়িও ছিল বানরগাতি আর কি। আমরাও ওই এলাকাতেই আর কি আটকে গেছি, ওইখান থেকে বের হতে পারতেছি না। রাস্তাও চিনি না, যে রাস্তায় উঠতেছি সেই রাস্তায় দূর থেকে দেখতেছি পুলিশ। আবার কিছু কিছু আছে মানে অস্ত্র হাতে ছাত্রলীগ, ওই যে যারা আরো আছে আর কি, ওরা ছিল আর কি। এক পর্যায়ে ওইখানে ফোন দেওয়ার পরে একটা বাসায় ছিলাম। বাসায় থাকার কারণে ওই রাত্রে আর কি আসতে পারেনি, ওই রাত্রে ওই বাড়িতে অবস্থান করলাম। পরের দিন সকালে হচ্ছে বাসায় আসলাম। এটা ছিল হচ্ছে আমার মানে আমি বেশ কয়েকদিন আন্দোলনে গেছিলাম, সবচেয়ে কঠিন যে দিনটা ছিল সেটা ছিল 2রা আগস্ট। এটা তো আমাদের উপর খুব কম নির্যাতন চলছে, এটা তো নির্যাতনই না, কিন্তু আমাদের ভাইদেরকে যেভাবে নির্যাতন করা হয়েছে, আমরা একটু আগে যে ভিডিওগুলো দেখলাম, যে জীবন্ত মানুষকে আগুনে পোড়াচ্ছে, এখনো জীবিত আছে, মারছে, এখনো হয়তো বা হসপিটালে নিলে সে বেঁচে চাইতে পারতো, কিন্তু সেই অবস্থায়ও তাকে আগুনে জ্বালাই দিচ্ছে, ট্রাক থেকে ফেলে দিচ্ছে, গাড়ি চাপা দিয়ে মারছে। যদিও সরকারি হিসাব মতে বলা হয়, 625, যদিও তৎকালীন যারা ইন্টারিম গভর্নমেন্ট ছিল তারা বলছে 1500 জন, হয়তোবা বাস্তবিক পক্ষে এই সংখ্যাটা আরো অনেক অনেক বেশি।
কারণ যাদেরকে গণকবর হয়েছে তাদের তো কোনো হিসাব নাই, তাদেরকে পুরা ফেলছে, কয়জনকে পুরা ফেলছে আমরা জানি না, এখনো অনেকের হিসাব তো নাই, শুধু ফ্যামিলি জানে যে তাদেরকে তারা নিখোঁজ, খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু আরো কত হাজার হাজার মায়ের বুক যে খালি হয়েছে জুলাই, শুধুমাত্র সেই পরিবারগুলোই জানে। তো আমাদের করণীয়টা কি? এই আসলে এই কোটা আন্দোলনের এই বিষয়টা আমি তিনটা পয়েন্টে বলতে চাইছিলাম, যদি অনেক বেশি কথা বলে ফেলছি। একটা হচ্ছে আমাদের কোটার ইতিহাস, দুই নম্বর হচ্ছে আমাদের প্রাপ্তিটা, এই কোটার মাধ্যমে আমরা পাইলামটা আসলে কি, আসলে কি আমরা কিছু পাইছি? শুধু কি প্যাসেজ গেছে আর হচ্ছে, তাছাড়া কি কিছু পাইছি আমরা? অবশ্যই পাইছি। যে সবচেয়ে বড় যে জিনিসটা পাইছি সেটা হচ্ছে আমাদের বাক স্বাধীনতা ফিরে পাইছি। দীর্ঘ, যদিও অনেকে বলে 15, 15.5 বছর বা 17 বছর, কিন্তু শুধু 15.5 বা 17.5 বছরে কি মুক্তিযুদ্ধের পর থেকে এই পর্যন্ত বাংলাদেশের মানুষকে আদৌ এখন পর্যন্ত সম্পূর্ণভাবে স্বাধীন হয়েছে? কোটা আন্দোলনটা শুধুমাত্র একটা কোটা আন্দোলন ছিল না, আন্দোলন ছিল, কোটা ছিল একটা ইস্যু, কিন্তু জনগণের মাঝে, মানুষের মাঝে দীর্ঘ এই যে প্রায় 45 বছর, 55 বছরের লালিত ক্ষোভ, সেইটার বহিঃপ্রকাশ করছে 5ই আগস্ট। এটা কোনো একক আন্দোলন, অনেকে বলে কোটা আন্দোলনের নায়ক, কোটা আন্দোলনের কোনো নায়ক নেই, কোটা আন্দোলনের একক কোনো নায়ক নাই, হয় না। কারণ আমাকে যদি বলে আমি আন্দোলনে গেছি কালকে দেখে, আমি কোনো সমন্বয় দেখেও আন্দোলনে যাইনি, আমি গেছি আমার বিবেকের তাগিদে, আমি গেছি বিগত সময়ে যে মানুষের প্রতি যে নির্যাতন, বাক স্বাধীনতার অপব্যবহার, এইগুলো থেকে আমি আন্দোলনে গেছি। এটাই ছিল হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি, যেটা এটা হচ্ছে আমাদের বাক স্বাধীনতা। তাহলে আমাদের করণীয় কি? আমাদের করণীয় আসলে অনেক। প্রথমত আমাদের করণীয় হচ্ছে আমাদের যার যার দায়িত্ব, যার যে দায়িত্ব সেই দায়িত্বটা সুন্দরভাবে পালন করা। যে স্টুডেন্ট তার যে দায়িত্ব, তার দায়িত্বটাই সঠিকভাবে পালন করা হচ্ছে এখন আমাদের করণীয়। আর একটা করণীয় হচ্ছে যে ওই যে সূরা মায়েদার মধ্যে সম্ভবত বলা হচ্ছে যে অন্যায়ভাবে যদি কেউ একজন মানুষকে হত্যা করে সেজন্য পুরো মানুষকে হত্যা করবে। আবার হচ্ছে সূরা ফাতার ভিতর সম্ভবত বলা হচ্ছে যে হচ্ছে মুমিনদের চরিত্র বা বৈশিষ্ট্য সম্পর্কে বলা হয়েছে, তারা কুফফারের প্রতি হবে হচ্ছে নির্দয় আর মুমিনদের প্রতি হবে সদয়। ঠিক এইভাবে আগামীতেও যদি আমাদের কোনো ভাইদের প্রতি নির্বিচারে কেউ একজন কোন রকমের নির্যাতন চালায়, আমাদের যার যার মানে কর্তব্য হবে সেটাকে নিজের সর্বোচ্চ দিয়ে রুখে দেওয়া আর কি। সবাইকে ঐক্যবদ্ধ থেকে সেই পরিবেশটাকে মোকাবেলা করতে হবে। ধন্যবাদ।